আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সফরে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র্যাবের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সহজ করার বিষয় তার সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডোনাল্ড লু ঢাকায় পৌঁছান। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার 1 মাস পর দেশে ফিরেছে জাহাজ এমভি আবদুল্লাহ। গতকাল সন্ধ্যায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। আনুষ্ঠানিকতা শেষে জাহাজে 23 নাবিক বিকেলে পৌঁছাবেন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনালের জেটিতে। স্বজনদের সাথে সেখান থেকে ফিরবেন নিজ নিজ বাড়ি। এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় গতকাল রাতে নিশ্চিত করেছেন তাদের নিরাপদ নোঙরের কথা। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কবির গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিন পর 13 এপ্রিল জাহাজটি মুক্ত করা হয়। এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের কুতুবদিয়ায় পৌঁছায়। পরিচালনার জন্য নতুন 23 জন নাবিক এরই মধ্যে জাহাজটিতে উঠেছেন। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভোর 4টায় প্রথম ফ্লাইটে 398 জন হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বিমানের প্রথম ফ্লাইটটি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম থেকে মোট 22টি ফ্লাইটে 8000 হজ যাত্রী সরাসরি জেদ্দা এবং মদিনায় যাবেন। এর মধ্যে 2টি ফ্লাইট যাবে মদিনায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, আটাপ নেতা শাহ আলম ও মোহাম্মদ জাফর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের 7 জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হচ্ছে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল করেও প্রতিবন্ধীর শিকার ব্যক্তিরা ভালো চাকরি পাচ্ছেন না। ইন্টারভিউ, ভাইবা বোর্ডে শারীরিক জটিলতার কারণে হেনস্থার অভিযোগও ইদানিং করছেন তারা, যা নিয়ে আছে হতাশা ও ক্ষোভ। প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের নিয়ে মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। নিজের দুর্ভাগ্যের কথা বলতে গিয়ে বারবার থমকে যাচ্ছিলেন আকাশ রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। এরপরেও 7 বছর ধরে খুঁজছেন চাকরি। কম্পিউটারে ভালো দক্ষতা আছে আকাশ রহমানের। বেশ কিছু চাকরির ইন্টারভিউতে লিখিত পরীক্ষা সহ সবকটি ধাপে ভালো ফলাফল করলেও শারীরিক অবস্থার কারণে ভাইবা বোর্ডে হেনস্থার শিকার হয়েছেন এমন অভিযোগ তার, যা একটি সভ্য দেশে কোনোভাবেই কাম্য হতে পারে না বলেও মনে করছেন তার মতো অন্যরাও। সবচেয়ে দুঃখী বিষয় কি, এসব জায়গায় রুম ভাড়া দিচ্ছি, ওরা আসলে আমাকে বের করতে যাচ্ছি, কারণ দেখেন যে আপনার এই জায়গাটায় দুর্বল আছে কিংবা এই কারণে আমরা আপনাকে নিচ্ছি না, কিন্তু আবার বের করতে জায়গা মানে সব না করে দিচ্ছে। কোটা ভিত্তিক কোনো সার্কুলারে লেখা থাকে না যে এটা সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যারা তাদের শারীরিক যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে, যার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী তাকে কাজ দেওয়া। জয়ের একটাই জিনিস যে আমরা একটা সময় দেখব যে একটা ইনক্লুসিভ সোসাইটি। তবে আকাশ, কাবেরী, উজ্জ্বলদের মতো শিক্ষিত মেধাবীদের চাকরির সুযোগ করে দিচ্ছে অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। সমাজের এই মানুষদের নিয়ে নতুন ধারার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তাদের জন্য উপযোগী আইন, নীতিমালা, কর্মপরিকল্পনা সরকারের তরফ থেকে তৈরি করা। ভাতা নির্ভর কাজ দিয়ে কিন্তু তাদেরকে আমরা উন্নয়নের ধারায় আমরা আনতে পারবো না। তাদের কর্মমুখী
প্রশিক্ষণে তাদেরকে প্রশিক্ষিত করাতে হবে। পরিসংখ্যান বলছে দেশের মোট জনসংখ্যার 8 থেকে 10 ভাগ প্রতিবন্ধীর শিকার মানুষ, এমন নানা জটিলতা রয়েছেন। সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা তাদের বাদ দিয়ে সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রচণ্ড খরায় পানির স্তর নেমে যাওয়ায় হবিগঞ্জে অচল হয়ে পড়েছে বহু নলকূপ। কোনো কোনো এলাকায় গভীর নলকূপে উঠছে না পানি, এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চৈত্র বৈশাখ খরার মৌসুমে সুনামগঞ্জের চুনারুঘাট উপজেলার বেশ কিছু এলাকার গভীর নলকূপে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর। গত 2 মাস থেকে এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করেছে। উপজেলার জুইরা, দেওরগাছ, ময়নাবাদ, ইনাতাবাদ, চাঁদপুর বস্তি, বাঘারুক সহ বেশ কয়েকটি ইউনিয়নের অগভীর নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে এসব অঞ্চলে দেখা দিয়েছে চরম সুপেয় পানির সংকট। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। যারা মাটির গভীরে বোরিং করে পাম্প বসিয়েছেন তারা কিছুটা রক্ষা পাচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাইমারি স্কুল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের। খুব কষ্ট করতেছি আজকাল 4 বছর ধরে পানির সেলুগুলা চালু হইলে পরে আমরা আর অত্র অঞ্চলের কোনো টিউবওয়েল থেকে পানি পাই না। জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থা রাখতে হবে, তাহলে মাটির নিচের পানির ভারসাম্যতা রক্ষা হবে। ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানির সংকট দেখা দিয়েছে। এ সময় পানির সমস্যা দেখা দেয়। পানি সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন এই জনপ্রতিনিধি। সরকার যদি আমাদেরকে গভীর সাবমার্সিবল টিউবওয়েল এবং অগভীর সাবমার্সিবল টিউবওয়েল আমাদেরকে বরাদ্দ দেন, তাহলে আমরা জনগণকে আমরা এই সুখটুকু দিতে পারবো। শ্যালো মেশিনে পানি উত্তোলনের কারণে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পর্যাপ্ত পরিমাণ পানি ভূ অভ্যন্তর থেকে বোরো সিজনের ফসল উৎপাদনের জন্য উত্তোলন করা হয়। সেই জন্যে আমাদের যে 200 বা 250 ফিটের যে লেয়ার, এই স্তর থেকে প্রচুর পরিমাণ পানি উত্তোলনের জন্য এই স্তরটা হচ্ছে পানি শূন্যতা একটা বিরাজ করে। বছরের প্রথম থেকে 70 থেকে 80 ফুট পর্যন্ত পাইপ বসিয়ে গভীর নলকূপ স্থাপন করায় পানির স্তর নামতে শুরু করে। 40 থেকে 50 ফুট পর্যন্ত এই স্তর নেমে যাওয়ায় এসব অঞ্চলে হাতে চালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। এই অবস্থায় খাবার পানির সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত এবং 6টি গরু মারা গেছে। শিবগঞ্জ উপজেলার নিচুধুমি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরফান শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর আটরশিয়া এলাকার বজলুর রশিদের ছেলে। পুলিশ জানায় সোমবার রাত 1টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সড়কের নিচুধুমি এলাকায় 300 গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন ইরফান। এই সময় সোনা মসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন থেকে তাদের উপর উঠে পড়ে। এতে ইরফান গুরুতর আহত হন ও 6টি গরু ঘটনাস্থলে মারা যায়। উপস্থিত লোকজন ইরফানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে আজ দুপুরে। বিসিবিতে স্ট্যান্ড বাই ক্রিকেটার সহ 18 সদস্যের তালিকা দিতে পারে ক্রিকেট বোর্ড। দলের সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের ইনজুরির অবস্থা জানতেই নাম ঘোষণায় দেরি করে। যদি তিনি খেলতে না পারেন তবে বিবেচনায় রাখা হয়েছে পেসার হাসান মাহমুদকে। এছাড়া ওপেনিংয়ে লিটন দাসের ফর্মহীনতা নিয়েও কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সে কথা মাথায় রেখে চমক হিসেবে মেহেদী হাসান মিরাজকেও বিশ্বকাপ দলে রাখতে পারেন নির্বাচকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।